শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তোমার গৌরব এবং প্রশংসা করি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্যাভিত্তিক প্রশ্ন। এই সমস্যাভিত্তিক প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটা দেওয়ানি কার্যবিধি বার কাউন্সিল লিখিত পরীক্ষা 2003 সালে আসছিল যে কয়েকটি বাড়ির সত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে 10/1/2003 তারিখে দেওয়ানি মোকদ্দমা নং 1/2003 দাখিল করে। আদালত দেখে যে আর্জিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মোকদ্দমার মূল্য কম দেখানো হয়েছে। ফলে আদালত 20/1/2003 তারিখের মধ্যে মোকদ্দমা মূল্য সংশোধন করার নির্দেশ দেয়। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত 21/1/2003 তারিখে এক আদেশে আর্জি খারিজ করে। বাদীর জন্য কি কোনো প্রতিকার আছে? যদি থাকে সেটা বর্ণনা করুন। তাহলে ঘটনার বিবরণ: একটি বাড়ির সত্ত্ব ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে 10/1/2003 তারিখে দেওয়ানি মোকদ্দমা নং 1/2003 দাখিল করে। আদালত দেখে যে আর্জিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মোকদ্দমার মূল্য তায়দাদ কম দেখানো হয়েছে। ফলে আদালত 20/1/2003 তারিখের মধ্যে মোকদ্দমার মূল্য সংশোধন করার নির্দেশ দেয়। বাদী আদালত নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত 21/1/2003 তারিখের এক আদেশে আর্জি খারিজ করে। তাহলে বিচার্য বিষয় হচ্ছে বাদীর জন্য কোনো প্রতিকার আছে কিনা। এখন আইনানুগ পর্যালোচনা ও সিদ্ধান্ত: দি কোড অফ সিভিল প্রসিডিউর অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 2-2 ধারা অনুযায়ী আর্জি নাকচের আদেশ একটি ডিগ্রি। সুতরাং খারিজের আদেশের বিরুদ্ধে 96 ধারার অধীনে ইখতিয়ার সম্পূর্ণ আদালতে আপিল দায়ের করতে পারবেন। আর যদি আপিল করা না হয় তাহলে তিনি 114 ধারা অনুযায়ী রিভিউ আবেদন করতে পারবেন। আর্জি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আদেশ 7-এর 13 বিধি অনুযায়ী একই বিষয়ে নতুন করে মামলা দায়ের করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 2-2 ধারা অনুযায়ী আর্জি নাকচের আদেশ একটি ডিগ্রি। এখন এই ডিগ্রি যদি হয়ে যায় তাহলে 96 ধারার অধীনে আপিল করতে পারবে, ইখতিয়ার সম্পূর্ণ আদালতে আপিল করতে পারবে। আবার 7 আদেশের 13 বিধি অনুযায়ী আর্জি প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করতে পারবে। আবার বিরোধী সম্পত্তিতে সত্ত্ব ঘোষণায় প্রার্থনায় দায়েরকৃত বিচারাধীন মামলার বাদী খোদাবক্সের অনুকূলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করে বিবাদীগণকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমানা প্রাচীর না ভাঙার নির্দেশ দেয়। কিছুদিন পর বিবাদীগণ অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। বাদী ও বিবাদীগণের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিকার কি, কোন আইনের বিধান অনুযায়ী বাদী প্রতিকার ব্যবস্থা করবেন। এর বিচার্য বিষয় হচ্ছে কোন আইনের বিধান অনুযায়ী বাদী প্রতিকারের ব্যবস্থা করবেন। আইনানুগ পর্যালোচনা ও সিদ্ধান্ত: দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 1 ও 2 বিধি অনুযায়ী বাদী প্রতিকারের ব্যবস্থা করবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 1 ও 2 বিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যের প্রতিকারের বিষয়ে বলা আছে। এই বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে একজন বিবাদী নালিশি ভূমি হতে বাদীকে বেদখল করলে বাদী ভায়োলেশন স্যুট করতে পারবেন।
এই ধরনের ভায়োলেশন সুটে নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালত অনুরূপ অমান্য করা বা লঙ্ঘন করার জন্য দোষী ব্যক্তির সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিতে পারে এবং অনুরূপ ব্যক্তিকে অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি জেলে আটক রাখতেও নির্দেশ দিতে পারে। আদালত যদি মনে করেন তাহলে এই ধরনের কোনো ক্রুকি সম্পত্তি বিক্রয় করা যাবে, বিক্রয়লব্ধ অর্থ থেকে আদালত যেরূপ উপযুক্ত মনে করে এইরূপ ক্ষতিপূরণ আদেশ প্রদান করতে পারে এবং অবশিষ্ট অর্থ তাতে অধিকারী পক্ষকে প্রদান করবে। আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে 3 নম্বর ঘটনা, জামাল কর্তৃক দায়েরকৃত মামলায় আদালত বিবাদী রহিমের বিরুদ্ধে বিরোধীয় সীমানা প্রাচীর না ভাঙার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করেন। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বিবাদী রহিম বিরোধীয় সীমার প্রাচীর ভেঙে ফেলায়। জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে এবং কোন আইনে? এটা হচ্ছেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 1 ও 2 বিধি অনুযায়ী প্রতিকার পেতে পারে। আমরা ইতিমধ্যে জানলাম যে যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে তাহলে দেওয়ানি কার্যবিধি 39 আদেশের 1 ও 2 বিধি অনুযায়ী দেওয়ানি আদালত 6 মাসের দেওয়ানি জেলে আটক রাখার নির্দেশ এবং তার সম্পত্তি ক্রয় করতে পারে। বাদী হিসেবে এক্স ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ওয়াইয়ের বিরুদ্ধে মোকদ্দমার ভূমিতে সত্য ঘোষণাপূর্বক খাস দখলের প্রার্থনায় এই মর্মে একটি মোকদ্দমা করেন যে কিছুদিন পূর্বে বিবাদী ওয়াই এবং তার লোকজন বলপূর্বক তাকে তার সত্ত্বীয় দখলীয় ভূমি থেকে বেদখল করেছেন। মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে ওয়াই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মোকদ্দমার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ফলে মোকদ্দমাটি এক্স এর অনুকূলে একতরফা সূত্রে ডিগ্রি হয়। একতরফা রায় বাতিল করার জন্য ওয়াই আপনাকে অ্যাডভোকেট নিযুক্ত করেন। ওয়াইয়ের পক্ষে সম্ভাব্য যে সব প্রতিকার উন্মুক্ত আছে সেই সব বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখি যে এখানে মানে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত যেটা হবে যে ওয়াই প্রথমত দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 13 বিধির অধীনে 30 দিনের মধ্যে একতরফা ডিগ্রি রদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া তিনি মানে দেওয়ানি কার্যবিধি 1908-এর 96 ধারা অনুযায়ী একতরফা ডিগ্রির বিরুদ্ধে স্বাভাবিক আপিল আদালতে আপিল করতে পারবেন। সব থেকে সহজ ও কার্যকর পদক্ষেপ হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 13 এই বিধি অধীনে একতরফা ডিগ্রি সরাসরি রদের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য 3000 টাকা খরচ বা মানে অনধিক 3000 টাকা খরচ বিবাদীকে দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 13 বিধিতে 30 দিনের মধ্যে একতরফা ডিগ্রি রদের জন্য আবেদন করা যাবে। আর একটা সহজ ও কার্যকরী পদক্ষেপ হলো যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 13 এই বিধি অনুযায়ী সরাসরি ডিগ্রি রদের 3000 টাকা বিবাদীকে দিয়ে সরাসরি ডিগ্রি রদের আবেদন করতে পারবে। ডি এবং সি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। সি তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করেন। চুক্তি মোতাবেক ডি তা সরবরাহ করলেও সি তার মূল্য পরিশোধ করেননি। ডি মূল্য আদায়ের জন্য ঢাকা উপযুক্ত আদালতে মামলা করেন। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান। সি এর আইনজীবী হিসেবে আপনার করণীয় কি? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে আলোচনা করুন। বিচার্য বিষয় হবে সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আমাদের করণীয় কি? আইন উন্নয়ন পর্যালোচনা ও সিদ্ধান্ত। দেওয়ানি কার্যবিধি 1908-এর 22 ধারার বিধান মতে 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে যখন কোনো মামলা করা চলে এবং মামলাটি তার ভিতর যে কোনো একটি আদালতে দায়ের করা হয় তখন যে কোনো বিবাদী অপর পক্ষকে নোটিশ দিয়ে
প্রথম সম্ভাব্য সুযোগ ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারে এবং আদালত এরূপ আবেদনপত্র পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে শুনানি করে ইখতিয়ার সম্পূর্ণ আদালতগুলোর কোনোটিতে মামলা অগ্রসর হবে তাই স্থির করে দিবেন। আর দেওয়ানি কার্যবিধি 23 ধারার বিধান মতে যখন ইখতিয়ার সম্পূর্ণ একাধিক আদালতে একই আপিল আদালতের অধীন হয় তখন উক্ত আপিল আদালত 22 ধারা অনুযায়ী আবেদন পেশ করা যায়। তাহলে বাদী ডি এবং বিবাদী সি, ডি ও সি দুজনেই দুই জেলার ব্যবসায়ী। ডি ঢাকা থেকে পণ্য চট্টগ্রামের সরবরাহ করলেও চট্টগ্রাম ব্যবসায়ী সি চুক্তি অনুযায়ী মূল্য পরিশোধ করেননি। এক্ষেত্রে ডি ঢাকায় বা চট্টগ্রামের যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারত, সে ঢাকায় মামলা দায়ের করেছে। তাই মামলার সি আইনজীবী হিসেবে আমি 22 ধারা ক্ষমতা বলে বিবাদী পক্ষে মামলা চট্টগ্রাম স্থানান্তরে আবেদন করতে পারব। যেহেতু ঢাকা ও চট্টগ্রাম দুটি ভিন্ন জেলা এবং ভিন্ন আপিল আদালতের ইখতিয়ারাধীন, তাই বিবাদী সি এর আইনজীবী হিসেবে আমি দেওয়ানি কার্যবিধির 23 ধারা অনুযায়ী উক্ত মামলা স্থানান্তরের জন্য হাইকোর্টে বিভাগে আবেদন করব। বিজ্ঞ আবার 5 নম্বর সমস্যা ভিত্তিক প্রশ্ন। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ঢাকা একটি দেওয়ানি মোকদ্দমা 89 এ ধারার বিধান অনুসরণে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে। বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন এবং শুরুতে তাদের ফি ধার্য করে দেন। আইনজীবী দ্বয় মীমাংসায় ব্যর্থ হলে বিজ্ঞ বিচারক নিজে মধ্যস্থতার চেষ্টা করেন এবং এই চেষ্টাও ব্যর্থ হয়। অতঃপর বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন। দেওয়ানি কার্যবিধি 1908 এর 89 এ ধারা অনুযায়ী এই মধ্যস্থতা প্রক্রিয়া আইনের ব্যত্যয় ঘটেছে কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন। এই বিচার্য বিষয় দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর 89 এ অনুযায়ী এই মধ্যস্থতা প্রক্রিয়া আইনের ব্যত্যয় ঘটেছে কিনা আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত। দেওয়ানি কার্যবিধি 1908 এর 89 এর 3 ধারা অনুযায়ী কোনো বিরোধ মধ্যস্থতার ক্ষেত্রে আইনজীবী তাদের সংশ্লিষ্ট মক্কেল এবং মধ্যস্থতাকারীগণের পারস্পরিক সম্মতিতে মধ্যস্থতার ফি নির্ধারিত হবে। যদি তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ফি নির্ধারণে ব্যর্থ হয় তখন আদালত ফি নির্ধারণ করে দেবে এবং উক্ত নির্ধারিত ফি পক্ষসমূহের উপর বাধ্যকর হবে। আলোচ্য ঘটনায় দেখা যায় আদালত শুরুতে মধ্যস্থতা ফি নির্ধারণ করে দেয়, যা ধারা 89 এ 3 উপধারার ব্যত্যয় ঘটিয়েছে। 89 এ 2 উপধারা অনুযায়ী আদালত শুরুতে নিজ থেকে মধ্যস্থতা নিয়োগ দিতে পারেন না। প্রথম পক্ষদ্বয় নিজেরা মধ্যস্থতাকারী নিয়োগ দিবে। তারা ব্যর্থ হলে তখন আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিতে পারেন। মোকদ্দমার আইনজীবীগণ পক্ষদ্বয়ের সাথে পরামর্শক্রমে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এমন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করবেন যিনি পক্ষদ্বয়ের মোকদ্দমার সাথে জড়িত নয়। আলোচ্য অংশে আদালত নিজ উদ্যোগে গ্রহণ করে বিরোধের মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের নিযুক্ত আইনজীবীকে নিয়োগ প্রদান করেন। ফলে এখানে আইনের ধারা 89 এ 2 উপধারায় ব্যত্যয় ঘটেছে। 89 এ 9 উপধারায় অনুযায়ী আদালতের মাধ্যমে মধ্যস্থতা ব্যর্থ হলে উক্ত আদালত সেই মোকদ্দমার শুনানি করতে পারবে না এবং উক্ত মোকদ্দমা অন্য উপযুক্ত ইখতিয়ার সম্পন্ন আদালতের শুনানি করতে পারবে। কিন্তু আলোচ্য অংশে বিজ্ঞ বিচারক স্বাভাবিক শুনানির জন্য মোকদ্দমার তারিখ ধার্য করেন, যা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। একটি জমির বাবদ সত্য ঘোষণার দাবিতে ক সহকারী জজ আদালতে মামলা করল। আদালত মামলাটি এই কারণে খারিজ করে যে ক তার সত্যের যথাযথ দলিল দাখিল করতে পারেন। পরে ক দলিলটি সংগ্রহ করে
এই ক্ষেত্রে কোনো আদালতে কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে, সংশ্লিষ্ট বিধান উল্লেখ করব যুক্তি সহ উত্তর দিন। ক, তাহলে বিচার্য বিষয় হচ্ছে কোন আদালতে কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে। তাহলে আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত। দেওয়ানি কার্যবিধি 1908-এর 114 ধারার বিধান মতে যেখানে আপিলের বিধান আছে কিন্তু আপিল করা হয়নি, বা যেখানে আপিলের বিধান নাই সেখানে অথবা মামলা বিচারে উপস্থাপিত হয় নাই এমন সাক্ষ্য বা গুরুত্বপূর্ণ ঘটনার রায়ের পর বা আদেশ প্রদানের পর উদ্ঘাটিত হলে রিভিউয়ের আবেদন করা যায়। এখানে যেহেতু সত্ত্বে জজ দলিল দাখিল করতে পারেনি বলে মামলাটি খারিজ হয়, কিন্তু তিনি পরে দলিলটি সংগ্রহ করে তাই স্বগঠিত আদালতে রিভিউয়ের আবেদন করতে পারবেন। ক, দেওয়ানি কার্যবিধি 1908-এর 96 ধারা অনুযায়ী জেলা জজ আদালতে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। যেহেতু মামলাটি তার সত্ত্বের যথাযথ দলিল দাখিল করতে পারেনি বলে খারিজ হয়, তাই বোঝা যাচ্ছে মামলাটি বিচারে তথা শুনানির পর খারিজ করা হয়েছে। এই ধরনের খারিজ আদেশ ডিগ্রি হিসেবে গণ্য হয়, তাই ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে। এবার একটি মামলার একের অধিক ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি? যদি হয় কোন ক্ষেত্রে? খ, একটি ভূমির দখলে আছে, খকে বাদ দিয়ে অন্য অন্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিগ্রি এবং খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। এক্ষেত্রে ক্ষয়ের প্রতিকার কি? তাহলে আমরা দেখলাম যে একটি মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসেবে পক্ষভুক্ত হতে পারে কি? যদি তা হয় কোন ক্ষেত্রে? মানে একটি ভূমির দখলে আছে, খকে বাদ দিয়ে অন্য অন্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্ত্ব ঘোষণার ডিগ্রি এবং খাস দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করে। তাহলে বিচার্য বিষয় এখানে ক্ষয়ের প্রতিকার কি? তাই আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত যেটা হবে, দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 নং আদেশের 10-2 বিধি অনুযায়ী আদালত কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে বা স্বেচ্ছায় প্রয়োজনীয় যে কোনো ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করার আদেশ দিতে পারবেন। এখানে যেহেতু ক্ষয়ের দখলে নালিশি জমিটি আছে, তাই তাকে পক্ষভুক্ত করা জরুরি, নতুবা মামলা বিচারের ন্যায় বিচার লঙ্ঘিত হতে পারে। উপরোক্ত মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবার একটি মামলায় বিবাদী লিখিত জবাব দাখিল কর্মে আর্জিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করা যায় মামলাটি পক্ষদোষের দুষ্ট। এই অবস্থায় বাদীর করণীয় কি? মানে একটি মামলায় বিবাদী লিখিত জবাব দাখিল কর্মে আর্জিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করা যায় মামলাটি পক্ষদোষের দুষ্ট। এই অবস্থায় বাদীর করণীয় কি? আইন অনুযায়ী পর্যালোচনা ও সিদ্ধান্ত। দেওয়ানি কার্যবিধি 1908-এর 1 আদেশের 13 বিধি অনুযায়ী ভুল বাদীর নামে মামলা হলে তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা যায়। 10 বিধি অনুযায়ী আদালত সন্তুষ্ট হলে ভুল বাদীকে মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিতে পারে। আবার আদেশ 8-এর 3 বিধি অনুযায়ী বিবাদীর লিখিত বিবৃতিতে কোনো কিছু অস্বীকার করলে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ঘটনায় দেখা যায় একটি মামলায় বিবাদী লিখিত জবাব দাখিল কর্মে আর্জিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করা যে মামলাটি পক্ষদোষের দুষ্ট। এখানে বিবাদী ভুল বাদীর নাম উল্লেখ করা দরকার ছিল, কিন্তু তিনি তা করেননি। বাদী এই ধরনের লিখিত জবাবের বিরোধিতা করে আবেদন দেখাতে পারে যে বিবাদীর দাবি সত্য নয়, সুনির্দিষ্ট নয়, তাই মামলাটি পক্ষপাত দুষ্ট নয়। আচ্ছা, মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো পরিদর্শনের জন্য বিবাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উক্ত দলটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ প্রদান করে।
কিন্তু বাদী আদালত নির্দেশ পালন ব্যর্থ হয়, এমন ব্যর্থতায় পরিত্রাণ কি হতে পারে? এটা আইনের বিধান উল্লেখ করে আলোচনা করুন। তাহলে এই ধরনের ব্যর্থতার পরিত্রাণ কি হতে পারে? তাই আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত যেটা হবে, দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 আদেশের 21 বিধি অনুযায়ী যদি বাদীকে কোনো দলিল উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয় এবং তিনি তা করতে ব্যর্থ হন, তাহলে পরিচালনার অভাবে তার মোকদ্দমা খারিজ হওয়ার জন্য সে দায়ী হবে। এভাবে মোকদ্দমা খারিজ হলে বাদী 43 আদেশের এক বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। রেস জুডিকাটা নীতির প্রয়োগের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা আবশ্যক? এ বির বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা আদায়পূর্বক দাবি করা যে সির নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবার অধিকারী, উক্ত মোকদ্দমাটা খারিজ হয়ে যায়। এ কি বিরুদ্ধ দখলজনিত মানে অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে? এখানে বিচার্য বিষয় হচ্ছে এর বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে কিনা। এটা আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত যেটা হবে, যেখানে এ বির বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না। এখানে এ বির বিরুদ্ধে দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে না, কারণ এখানে উভয় মামলায় বাদী একই ধরনের দাবি করে। একই সম্পত্তি সম্পর্কে মালিকানা দাবি, উভয়ের ক্ষেত্রে মামলার পক্ষও একই। প্রথমে মালিকানা দাবি করেছিলেন উত্তরাধিকারের ভিত্তিতে, এখন দাবি করছেন দখলজনিত কারণে। একই সম্পত্তি নিয়ে দুইভাবে মালিকানা দাবি করা যায় না, তাই রেস জুডিকাটা নীতি অনুযায়ী ওই সম্পত্তি নিয়ে মালিকানা দাবি করে নতুন করে মামলা দায়ের করা যাবে না। এ তার বাড়ি বিকে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 2006 ও 2007 সালের সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এ বির বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে। এ কি পরবর্তীতে বিয়ের বিরুদ্ধে 2005 বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে? এটা যুক্তিসহ উত্তর দিন। বিচার্য বিষয় হলো, এ কি পরবর্তীতে বির বিরুদ্ধে 2005 বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে কিনা। এটা আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 2 আদেশের 3 বিধি অনুযায়ী কোনো ব্যক্তি একই কাজ কজ অব অ্যাকশনের অধীনে একাধিক দাবিদার হলে তাকে সব দাবি একসাথে চাইতে হবে। সুতরাং যদি একাধিক দাবিদার হয়ে কিছু দাবি চায় এবং কিছু দাবি না চায়, তাহলে যে দাবি বা দাবিগুলো না চাইবে সেই সব দাবি পরিত্যাগ করেছে বলে গণ্য হবে। ওই সব দাবি নিয়ে নতুন করে কোনো মামলা করতে পারবে না। তাছাড়া এই রুলের ইলুস্ট্রেশন এর উপরোক্ত সমস্যার সমাধানও দেওয়া যায়। তাহলে এক কথায় 2005 বা 2007 সালে ভাড়ার জন্য নতুন করে মামলা দায়ের করতে পারবে না। এটা আছে 2 আদেশের 3 বিধি অনুযায়ী। কর জমির দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলায় ক্ষয়ের বিরুদ্ধে ডিগ্রি জারি মামলায় আদালতের কর্মচারী প্রতিবেদন দেয় যে ক বরাবর জমিটি দখল বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৃতীয় পক্ষ গয়ের উক্ত আদালতে দরখাস্ত দিয়ে অভিযোগ করে যে মামলার জমির পরিবর্তে পার্শ্ববর্তী তার মানে ঘয়ের মালিকানাধীন জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে ঘ তার জমির দখল পূর্ণফল চায়। কয়ে উক্ত দাবি অস্বীকার করে। এক্ষেত্রে আদালতের করণীয় কি? তোমার উত্তরের যুক্তিতা নিরূপণ করো। এক্ষেত্রে আদালতের করণীয় কি? দেওয়ানি কার্যবিধি আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত। দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 100 বিধি অনুযায়ী যে ক্ষেত্রে দায়িক ব্যতীত কোনো ব্যক্তি
স্থাবর সম্পত্তি দখলের জন্য প্রাপ্ত ডিগ্রির মালিক কর্তৃক কিংবা যে ক্ষেত্রে উক্ত সম্পত্তি ডিগ্রি জারিতে নিলামে বিক্রয় হয়েছে সেক্ষেত্রে তার খরিদ্দার কর্তৃক উক্ত সম্পত্তি থেকে দখলচ্যুত হয়ে থাকে, সেক্ষেত্রে অনুরূপ বেদখলের অভিযোগ করে আদালতে একটি আবেদন করতে পারে। আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবে এবং যে পক্ষের বিরুদ্ধে আবেদন করা হয়েছে সেই পক্ষকে হাজির হওয়ার এবং উত্তর দেওয়ার জন্য সম্মান প্রদান করবে। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর কোনো সাক্ষ্য প্রমাণ থাকলে তা যাচাই করে যদি ঘয়ের দাবি প্রমাণিত হয় তাহলে তার জমির দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে আমরা এক আদালত কর্তৃক একটি জমির উপর ডিগ্রি জারি হয়েছে, কারণ আদালতের কর্মচারী ওই জমিতে ডিগ্রি জারির কথা না বলে অন্য আরেকটি জমির ডিগ্রি জারির বিষয়ে বলছে, একজনের জমির ডিগ্রি জারি দেওয়ার কথা সেটা না দিয়ে অন্য আরেকজনের জমির ডিগ্রি জারি দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারবে? সেক্ষেত্রে যদি যে ব্যক্তি জমি ডিগ্রি জারি করেছে ওই ব্যক্তি যদি আদালতে আবেদন করে তাহলে দেওয়ানি কার্যবিধি 1908 সালের 21 বিধি অনুযায়ী আবেদন করলে আদালত সেগুলো শুনবে এবং যার জমি ডিগ্রি জারি করার কথা না যদি তার জমি ডিগ্রি জারি করে থাকে তাহলে ওটা আদালত ওকে বুঝিয়ে দিবে। সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার এর ডিগ্রির প্রার্থনায় সহকারী জজ প্রথম আদালত চট্টগ্রামে গয়ার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে। একটি আর্জির খারিজের দরখাস্ত দাখিল করে উল্লেখ করে যে মামলাটি তামাদি দ্বারা বাড়িত। উক্ত দরখাস্তে আপনার সিদ্ধান্ত কি? তাহলে উক্ত দরখাস্তের সিদ্ধান্ত কি হতে পারে? দেওয়ানি কার্যবিধি 1908 সালের 7 আদেশের 11 বিধি অনুযায়ী 11 বিধির খ অনুযায়ী অর্থাৎ ডি উপবিধি অনুযায়ী তামাদি আইন দ্বারা বাড়িতে হলে মামলা চলবে না। এছাড়া তামাদি আইন 1908 3 ধারা মতে তামাদির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো মামলা হলে আদালত সেই মামলা খারিজ করে দেবেন। এই দুই আইনের বিধান অনুযায়ী এর আর্জি খারিজের দরখাস্ত মঞ্জুর করে আর্জি খারিজের সিদ্ধান্ত হতে পারে। তাহলে যদি সত্য ঘোষণায় যে কোনো মামলায় হোক যদি সেই মামলার তামাদি মেয়াদ না থাকে তাহলে আদালত তামাদি আইন 1908 3 ধারা অনুযায়ী কি করবে? সেই মামলাটা খারিজ করে দেবে। ফরিদপুর সহকারী জজ আদালতে বিয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখ বি উপস্থিত থাকে, কিন্তু এর অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। বোঝেন, ফরিদপুর সহকারী আদালতে বিয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে, শুনানির জন্য ধার্য তারিখে বি উপস্থিত থাকে, অনুপস্থিত থাকে। তো উক্ত খারিজ আদেশ রদ রহিতের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? তাহলে খারিজ আদেশ রদ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? তাহলে আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত হবে দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 আদেশের 9 বিধি অনুযায়ী আর্জি অনুযায়ী খারিজ রদের জন্য 30 দিনের মধ্যে আদেশ প্রদানকারী আদালতে আবেদন করতে পারবে। এছাড়া 9 বিধির অধীনে খারিজের আদেশটা সরাসরি রদের আদেশ দিতে পারেন আদালত। এই অবস্থায় আদালত সর্বোচ্চ 1000 টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারেন। একটি দেওয়ানি মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হওয়ার 2 দিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। পরবর্তী মামলাটি দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 আদেশের 9 বিধি অনুযায়ী পুনর্জীবিত হয়। উক্ত মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বলবৎ আছে কি? উত্তর দিন। তাহলে বিচার্য বিষয়ে উক্ত মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বলবৎ আছে কি না? আইন অনুযায়ী পর্যালোচনার সিদ্ধান্ত না, বলবৎ নেই। কারণ মামলা কোনো কারণে খারিজ হলে ওই মামলা দেওয়ার সব ধরনের প্রতিকারের পরিসমাপ্তি ঘটে। তাই দেওয়ানি মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হওয়ার পর মামলাটি দেওয়ানি কার্যবিধি 1908 এর
নয় আদেশের 9 বিধি অনুসারে পুনর্জীবিত হলে আগের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তো এইরকম সমস্যাভিত্তিক প্রশ্ন দেওয়ানি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি এবং বাংলাদেশ বার কাউন্সিল আসতে পারে। আমি আশা করব যে আপনারা সমস্যাভিত্তিক প্রশ্নগুলো কীরকম হবে এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে।